ফিনপালসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, নতুন সরকার এসছে, অর্থনৈতিক রিকভারি, সেখান থেকে স্টক মার্কেটের রিকভারি, একটা মোটামুটি একটা শুভ সূচনার পর ইরান যুদ্ধে প্রথম সপ্তাহে আমাদের স্টক মার্কেটের মেজর ইন্ডেক্স প্রায় 6.5% পড়ে গেছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন রয়্যাল ক্যাপিটালের হেড অফ রিসার্চ জনাব আকরামুল আলম। তার কাছ থেকে আমরা যুদ্ধের যে ইম্প্যাক্ট স্টক মার্কেটে তারা কীভাবে অ্যাসেস করছেন, প্লাস দ্য রিকভারি ফোরকাস্টগুলো তার কি, আরও কিছু ইন্টারেস্টিং ডিসকোর্স থাকবে। চলুন তার কাছ থেকে শুনি। আকরাম ভাই, স্বাগতম। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আপনার যে আলোচ্য বিষয়টা যে ছিল যে আমাদের স্টক মার্কেট রিকভারি করা শুরু করতে না করতে আমরা আরেকটা ধাক্কা খেলাম, এটা আমাকে একটু রিকল করে দেয় যে রাশিয়া ইউক্রেন ওয়ারের বিষয়টা। তখনও কিন্তু আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম আর কি। প্রথমে শুরু হলো কোভিড, এরপরে শুরু হলো রাশিয়া ইউক্রেন ওয়ার, এখন আবার ইরান ইউএস ওয়ার। তবে একটা বিষয় কি দেখেন, সেটা হচ্ছে যে আমরা যদি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেশনটা লং টার্ম রাখি, লং টার্ম রাখলে কিন্তু আমাদের এই সমস্ত টেম্পোরারি শক যেগুলো আছে সেগুলো শকগুলো কিন্তু তেমন কিছু করতে পারে না। যেমন আমরা আমাদের রয়্যাল ক্যাপিটাল থেকে প্রোপ্রাইটারি রিসার্চ টিম থেকে একটা এক্সটেন্সিভ রিসার্চ করেছিলাম এখন থেকে প্রায় 11 বছর আগে। সেখানে অনেক 2015 সালের দিকে, রাইট, অনেকগুলো ক্রাইটেরিয়ার বেসিসে আমরা কিছু স্টক পিক করেছিলাম। ক্রাইটেরিয়াগুলো যেমন ছিল ইন্ডাস্ট্রি অ্যানালিসিসের কিছু বিষয় ছিল, ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস, তারপরে ধরেন গুড গভর্নেন্স ছিল যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোকে আমরা পিক করেছিলাম। যে কোম্পানিগুলো ফাইন্যান্সিয়ালি হেলদি ছিল, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি টেস্ট করেছিলাম আমরা, রিস্ক ম্যানেজমেন্ট টেস্ট করেছিলাম। এছাড়া আরও অনেক কিছু আছে, এগুলো আমরা টেস্ট করার পরে প্রায় 10টা কোম্পানির মতো ইনভেস্টমেন্ট গ্রেড কোম্পানি পেয়েছিলাম আর কি। এবং একটা পোর্টফোলিও কনস্ট্রাক্ট করেছিলাম। সারপ্রাইজিংলি সেটা প্রায় গত 10 বছরে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 9.8%, ভাইরাস ইন্ডেক্স হচ্ছে অনলি 70 বেসিস পয়েন্টস, মানে হচ্ছে 0.7% আর কি। 1% না, 1% না। তো ইন্ডেক্সকে খুবই খুবই ভালোভাবে বিট করতে পেরেছে। এবং আমাদের ধরে নেন যদি কেউ যদি ওই সময় 1 লাখ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে তার বিনিয়োগের পরিমাণ এখন প্রায় 3.5 লাখ টাকার মতো, প্রায় 3 গুণের মতো আর কি। তো এখন এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে যদি আমরা বলে থাকি। আর ট্রেডিং পার্সপেক্টিভে যদি চিন্তা করে থাকি, তাহলে আমাদের মোমেন্টামটা শুরু হতে হতে এই ওয়ার ধাক্কাটা আমরা খেলাম। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন যে এই অনগোয়িং ওয়ারে কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে সেন্সিটাইজ করছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের উপর একটা অ্যাডভার্স ইফেক্ট পড়তে পারে, কারণ হরমুজ যে স্ট্রেইটটা আছে এখান থেকে আমাদের সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এনার্জি রিসোর্সেস, বিশেষ করে তেল, ক্রুড তেল, এলএনজি, হ্যাঁ এলএনজি, তারপরে আপনার আরও কিছু ফার্নেস অয়েল, এগুলো কিন্তু আসে আর কি জাহাজে করে। এখন ওইটা তো পুরোপুরি বন্ধ, এখন তো পর্যন্ত আসতে পারছে না। আমাদের কাছে যে অল্প দিনের যে মজুদ আছে, সেই মজুদটা যদি ফুরিয়ে যায়, আমাদের যদি অল্টারনেটিভ সোর্স থেকে এটা ম্যানেজ করতে হয় বা অন্য কোনো রুট দিয়ে যদি আসে, শিপিং কস্ট বাড়বে, অথবা ওপেন মার্কেট থেকে কিনলে আমাদের এখানে কস্ট এসকেলেট করবে, যেটার একটা ডাইরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের ডোমেস্টিক ইকোনমিতে পড়বে। ইনফ্লেশন কিন্তু বাড়বে। তো ইনফ্লেশন বাড়লে কস্ট অফ ডুইং বিজনেসটা বাড়বে, যেটা কিনা প্রফিট মার্জিনগুলোতে হিট করবে। ভালো ভালো কোম্পানিগুলোও কিন্তু কিছুটা হিমশিম খাবে এটার জন্য। তবে আমরা আশা করছি যে এই বিষয়টা খুব দীর্ঘায়িত হয়তো বা হবে না। একটা যুদ্ধ কত মাসের পর মাস তো নাও হতে পারে। এক্সপেক্ট করতেছি যে যেমন ট্রাম্পের একটা স্টেটমেন্ট দেখবেন, উনি বলছেন যে 4 to 5 উইক্সের মধ্যে এটা এন্ড হবে আর কি। আবার পাল্টাপাল্টি ইরানও বলতেছে যে অনেকদিন আমরা চালায় যাব। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তবে আমি যেটা মনে করি, এই টেম্পোরারি শকের মধ্যে ইউ উইল গেট সাম গুড স্টকস অ্যাট এ ডিপ ডিসকাউন্ট লেভেল। এই ডিপ ডিসকাউন্টটা আপনি যদি কনসিডার করেন, এখান থেকে কিন্তু আপনি একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন নতুন করে পজিশন নেওয়ার জন্য আর কি। অলরেডি ডিপ ডিসকাউন্টে ছিল, রাইট, এখন আরও ডিসকাউন্টিংয়ে যাচ্ছে আর কি। এখন একটা মনে ফলিং নাইফসের মতো। এখন যারা ওয়েট করে একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করছে, একটা পর্যায় পর্যন্ত নামার পরে একটা ট্রেন কনফার্ম করবে, যখন আপওয়ার্ড যাবে অথবা মোমেন্টাম ক্রিয়েট হবে, তখন আমরা ট্রেডিং পজিশন নিব। তো তারা কিন্তু ভালো করবেন। হ্যাঁ, আবার যারা স্টপ লস নেন নাই, যারা দেখছেন পরিষ্কার যুদ্ধ হচ্ছে, ইম্প্যাক্টগুলো ক্রিয়েট হচ্ছে, কিন্তু স্টপ লস নেন নাই, তারাও কিন্তু লুজার। হ্যাঁ, ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু স্টপ লসও নিতে হবে, একটু ধৈর্য সহ্য যেগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু ট্রেডিং আমাদের করতে হবে, তাহলে ট্রেডিং থেকে মুনাফা পাওয়া সম্ভব হবে। আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে মিডল ইস্ট এবং গাফ কান্ট্রিগুলোতে প্রচুর আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে। তো এখান থেকে ইনওয়ার্ড রেমিটেন্সের যে সুফল আমরা লাস্ট কাপল অফ মান্থস ধরে আমরা যেটা পাচ্ছিলাম, সেটা কিছুটা ইম্প্যাক্টেড হতে পারে, আমি যেটা মনে করছি আর কি। তো সর্বোপরি ইকোনমির জন্য অ্যাকচুয়ালি ব্যাড নিউজ। আমি আসলে অনেস্টলি
দিচ্ছি যে ইকোনমির জন্য এটা খুব একটা ভালো বার্তা না, কিন্তু ইন্টেলিজেন্ট যারা ট্রেডার তাদের জন্য কিন্তু আবার কম দামে শেয়ার কেনার জন্য একটা অপরচুনিটি বলা যায় আর কি। কারণ কি একটা জিনিস, একটা ইভেন্ট যখন ঘটে তখন কিন্তু সব কিছুই যে নেগেটিভ হয় তা না, এটা কিন্তু কারোর জন্য একটা ফরচুনও ক্রিয়েট করতে পারে আর কি। তো সেই aspect-এ আমরা যদি গ্লোবালি বলি ডিফেন্স স্টকের দাম বাড়ছে, ওয়েদার যে আপনার আদার ইনফ্লেশন প্রোন যে সমস্ত স্টক আছে সেগুলো সাপোর্ট করছে। হ্যাঁ, অয়েল তো বাড়ছে, আপনার অয়েল তো এখন $84 থেকে $85, এখন এটা বাড়তে বাড়তে $100 থেকে $105 পর্যন্ত চলে যেতে পারে। অয়েলে বেট করতেছে অনেকে, আবার অনেকে অনেকদিন ধরেই ওয়ার্ল্ডে কিন্তু সেকুলার ট্রেন্ড নাই, এখন ওয়ার টাইম চলে আসছে আর কি। বিগত কয়েক বছর ধরে দেখতেছি যে ঘন ঘন বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, এই সময় সেফ বেট হিসেবে অনেকে গোল্ড সিলেক্ট করেছে। গোল্ডেরও প্রাইস অনেক হাইক হয়েছে, এটা আমি দেখেছি। বাট ইন্টারেস্টিংলি এখন কেউ যদি কোয়েশ্চেন করে আমাকে যে আমি স্টক কিনবো কেন, আমি তো গোল্ড কিনতে পারি, গোল্ড কিনলে তো আমার লাভ হতো। বাট বাংলাদেশে বসে আমরা কিন্তু গোল্ড কন্ট্রাক্টস কিনতে পারছি না। চিটাগাং স্টক এক্সচেঞ্জ এটা নিয়ে কাজ করতেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের হাতে এই জিনিসগুলো আসে নাই। তো ফিজিক্যাল গোল্ড কিনে ওয়্যার হাউজিং করা, এটা তো লাইসেন্সিংয়ের ইস্যু, এটার জন্য আপনার একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার। তো এটা কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে সম্ভব না। কাজে যতক্ষণ না পর্যন্ত গোল্ডের কন্ট্রাক্টসগুলো বা ফিউচার্স কন্ট্রাক্টসগুলো অপশনস হতে পারে সেগুলো না আসতেছে, ততক্ষণ না পর্যন্ত আমরা কিন্তু কমোডিটিতে এক্সপোজ করতে পারতেছি না। গোল্ড যদি আমি কিনি, গোল্ড যদি পারিবারিক ভাবেও কেউ কিনে, আর সেটা কেনার বেচার মাঝখানে যে আমরা লাইক ব্রোকারেজ কমিশনের মতো বলি, সেখানে রাফলি 20%-এর মতো খরচ হয়ে যায়। গোল্ড যত ভালো গোল্ডই কিনেন না কেন, বিক্রি করতে গেলে এটা কিছু কম দামে আপনাকে বিক্রি করতে হবে, অলওয়েজ মার্কেট প্রাইসে বিক্রি করতে পারবেন না। তারপরে গোল্ডটাকে সিকিউর করা অনেক ঝামেলার বিষয় আছে আর কি। ল্যান্ডের কথা যদি বলেন যে ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে পারতাম, দ্যাটস গুড অপশন অবভিয়াসলি, বাট প্রবলেম হচ্ছে ল্যান্ডের লিকুইডিটি খুব কম। ইন কেস অফ এনি ইমার্জেন্সি ইউ ক্যানট এনক্যাশ ইউর মানি, কারণ সবসময় আপনার যে কোনো জায়গার ল্যান্ড যখন তখন বিক্রি করতে পারবেন না, এটাও একটা সমস্যা। স্টক মার্কেট এত পপুলার কেন, এটা সবচেয়ে বড় একটা অন্যতম বড় কারণ হচ্ছে লিকুইডিটি। যখন দরকার আমি মোটামুটি কম সময়ের মধ্যে এটা বিক্রি করে আমি আমার টাকা নিয়ে চলে আসতে পারতেছি। এটা কিন্তু অন্যান্য ইনভেস্টমেন্ট মানে বাড়বে না কমবে একটু বুঝতে পারলে ইউ ডোন্ট নিড টু সি এনিবডি, রাইট, ইউ ডোন্ট নিড টু টক টু এনিবডি ইভেন, রাইট। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই খারাপ সময়টা যদি পার হয়ে যায় তাহলে আমরা সামনে সোনালী দিনগুলো দেখতে পাবো। নতুন গভর্নমেন্ট আসছে, তাদের নতুন এজেন্ডা থাকবে। তারপরে আমাদের সুদের হার কমানোর একটা ইঙ্গিত আমরা অলরেডি পেয়েছিলাম আর কি। এটা যখন বাস্তবায়ন হবে, ট্রেজারি রেটগুলো আস্তে আস্তে করে ফল করছে, সুদের হার কমে গেলে আস্তে আস্তে স্টক মার্কেটও রিভাইভ করবে। তো এখন মনে করেন কারেন্টলি স্টক মার্কেটের প্রাইস টু আর্নিংস রেশিও প্রায় হচ্ছে 10-এর মতো। 10-এর এই সপ্তাহে মনে হয় 10-এর নিচে চলে গেছে অলরেডি, এখনো রিপোর্ট আসে নাই, ডিএসসি থেকে রিপোর্ট পাওয়া যায় আর কি উইকেন্ডে। তো এখন 10-এর নিচে পিতে তো স্টক আসলে থাকতে পারে না, মার্কেট তো থাকা উচিত না, যেখানে কিনা ট্রেজারি রেটগুলো 10-এর নিচে চলে আসছে আর অলরেডি। হ্যাঁ, 2 বছর মেয়াদি আমরা যদি বন্ড দেখি 10-এর নিচে চলতেছে, বিলগুলো 10-এর নিচে। তো এবং 10-এর নিচে যেতে আমার অ্যান্টিসিপেশন হচ্ছে এটা আস্তে আস্তে করে ওভার টাইম 8 থেকে 8.5% পর্যন্ত নেমে যেতে পারে। তখন কিন্তু একটা হিউজ রুম ক্রিয়েট হবে। এবং আমার মনে হয় যেটা যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে, অ্যাটলিস্ট 1.5 বছর বলতে পারি, 1.5 বছরের মধ্যে 2000 পয়েন্ট ইন্ডেক্স রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আকরাম ভাই, যে পোর্টফোলিওটা আপনারা বিল্ড করেছিলেন, সে কি কি স্টক ছিল সেখানে? আচ্ছা, সেখানে ব্যাংকের মধ্যে ছিল হচ্ছে ইস্টার্ন ব্যাংক ছিল, ব্র্যাক ব্যাংক ছিল, ডাচ বাংলা ব্যাংক ছিল, ম্যারিকো ছিল ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে, এফএমসিজির মধ্যে, ব্রিটিশ আমেরিকান টোবাকো ছিল, যদিও রিসেন্ট এটার পারফরমেন্স খুব খারাপ হয়ে গেছে আর কি। মোবিল যমুনা ছিল, স্কোয়ার ফার্মা ছিল, এগুলো ছিল আর কি। আর হয়তো 2-3টা ওটা মনে আসতেছে না আর কি, এগুলো ছিল। তো এখন হচ্ছে যে স্টক মার্কেটের ব্যাপারে যেটা মোস্ট অফ দ্য পিপল যারা কিনা আপনার এইভাবে ব্লু চিপে আসলে পোর্টফোলিও বিল্ড করে না, জি, তো তারা তো বেশিরভাগই লোকসান করেন এক। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে যে স্টক অ্যাজ এন অ্যাসেট ক্লাস, জি, লং টার্মে আন্ডার পারফর্ম করছে, যেটা একসময় হয়েছিল, তারপরে গত 1 দশক যদি আমরা বলি আন্ডার পারফর্ম করছে। তো বিনিয়োগকারীর সংখ্যাও কমছে। এই অবস্থা থেকে লাইক আমি যে গোল্ডের কথা আপনি বললেন, যে ফ্যামিলিতে মায়েরা, স্ত্রীরা, বোনরা যখন একটা গোল্ডের অর্নামেন্ট হোল্ড করে, আর দেখা গেছে যে আমাদের এখানে পুরুষরা যারা কিনা একটু রিস্ক টেকার, হ্যাঁ, যে ভাইয়েরা, হাজব্যান্ডরা, বাবারা আপনার যে স্টকে ইনভেস্ট করেন, জি, এটাই তো মোস্ট অফ দ্য কেসেস আমাদের এখানে হয়। তো তারা দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি ডিফিটেড উইদিন ফ্যামিলি। তো আসলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে কিনা,
আচ্ছা লাইক আমাদের ইকোনমি আউট পারফর্ম করেছে, তখনও স্টক আন্ডার পারফর্ম করেছে। আমি এই কারণে আসলে কথাটা বলছি। আচ্ছা অ্যাকচুয়ালি আপনি ব্লু চিপ কোম্পানিজগুলো দেখলেই তো হবে না, আপনাকে দেখতে হবে পার্টিকুলারলি যে স্টকটা আপনার আপনার টার্গেট কোম্পানি যেটা, সেটা আপনার ভ্যালুয়েশন করে দেখতে হবে, যেটাকে আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। একটা খুবই ভালো কোম্পানি ওভার ভ্যালুড থাকতে পারে। এখন আপনি যদি ওভার ভ্যালুড একটা লেভেলে ওই স্টকটাকে কিনেন, কেনার পরে কিন্তু আপনার রেট অফ রিটার্নটা ওরকম হবে না যেটা আপনি এক্সপেক্ট করছেন আর কি। আবার সিমিলটেনিয়াসলি দেখা গেছে যে আন্ডার ভ্যালুড ভালো কোম্পানিতে যদি বিনিয়োগ করেন, মানে ইউ উইল মেক ইউর ফরচুন উইদিন ইয়ার্স। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে বিনিয়োগটা আসলে গবেষণামূলক হয় না। আমাদের এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিটা এখন পর্যন্ত ওরকম বড় হয় নাই, ইকোসিস্টেমই নাই বলতে গেলে ওরকম। হ্যাঁ, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর গ্রোথ হয় নাই। এই সমস্ত জিনিসগুলো যদি না হয়, মার্কেটে সাস্টেইনেবল গ্রোথ হওয়াটা খুব ডিফিকাল্ট। যেটা হবে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা সাইক্লিক্যাল ইফেক্ট আমরা দেখতে পাবো, একটা বাবল দেখবো, একটা বার্স্ট দেখবো, অথবা আমি বলি এটা পাম্প অ্যান্ড ডাম্প মার্কেট আর কি। দেখা গেছে যে ফিউ প্লেয়ার্স উইল পাম্প মানি অ্যান্ড ডাম্প হবে। তো এটাই হয়ে যাচ্ছে আর কি। এটা হওয়ার কারণে অনেক বিনিয়োগকারীরা নিজেদেরকে ভালো সব কিছু ভালো জেনেও লোকসানের মুখে পড়েছেন, এবং সামাজিকভাবে বা পারিবারিকভাবে তারা বিভিন্ন ধরনের নেতিবাচক জিনিস ফেস করতেছেন আর কি। ইনভেস্টমেন্ট হচ্ছে একটা আর্ট, মানে ব্যাপারটা হচ্ছে যে খুব মানে সহজভাবে দেখলে চলবে না আর কি। এটার জন্য আলাদা একটা ডিসিপ্লিন ওয়েতে আপনি ইনভেস্টমেন্টটা করতে হবে, আলাদা করে পড়াশোনা করতে হবে, খোঁজখবর নিতে হবে, ওভারঅল এটাকে একটা প্রজেক্ট হিসেবে নিতে হবে। যে প্রজেক্টটা আমি বাস্তবায়ন করার জন্য আমার এখানে ইনপুট দিতে হবে, ইনপুট দিলে সে আউটপুট পাবেন। এখন আপনি তো চাইলে ওপেন মার্কেট থেকে যে কোনো শেয়ারই কিনতে পারেন, না বুঝে না জেনে যদি কিনেন, কেনার পরে যদি ভালো কিছু হয় তো ভালো, খারাপ কিছু হলে দোষ কাকে দিবেন আর কি। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম আর কি। আর আমাদের এই মার্কেটে যদি দেখেন, কেউই যদি ভালো না করতো, এই মার্কেট কখনো এক্সিস্ট করতো না। একটু এই যে ব্র্যাক ব্যাংক Right. আমরা এই ফ্লোর প্রাইস ছাড়ার পরে Right. 35 টাকায়, আমার স্পষ্ট মনে আছে এই যে 24 সালের শুরুর দিকে 35 টাকায় পাওয়া যাচ্ছিল। অনেকে কিনছিলেন, অনেকে আবার কিনছিলেন না, যে আরো কমে কিনা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো সেখান থেকে মোর দেন ডাবল রাইট নাও। রাইট রাইট। সরি। তো এমনিতে এখন যদি আপনি একটা পোর্টফোলিও বিল্ড করেন, এই যে মার্চ মাসে আপনার 100 কোটি টাকা সেটা আপনি কিভাবে বিল্ড করবেন? আচ্ছা, এইখানে আমি ধরেন এখনও ফিক্সড ইনকামের প্রায় 30%-এর মতো ফান্ড রাখবো। তারপরে ধরেন 10 থেকে 15% ক্যাশ রাখবো, কারণ ওইটা কোনো রিব্যালেন্স করার যদি দরকার পড়ে। আর বাকি অংশগুলো আমি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবো। ইকুইটিতে মূলত করতে পারি সিটি ব্যাংকে করতে পারি, মোবাইল যমুনাতে করতে পারি, স্কোয়ার ফার্মাতে করতে পারি, ইভেন ম্যারিকোতেও কিছু করতে পারি, এখনও অপরচুনিটি এক্সিস্টেড ফর ম্যারিকো। ব্র্যাক ব্যাংকে করতে পারি, ইস্টার্ন ব্যাংকে করতে পারি। এইগুলোতে আমি অ্যাসেট অ্যালোকেশনটা রিস্ক রিটার্ন প্রোফাইলের উপরে ডিপেন্ড করে আমি করতে পারি আর কি। যে কত বছরের জন্য আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান? 7 থেকে অ্যাটলিস্ট 7 to 8 ইয়ার্সের জন্য তো করবোই। কারণ অনেক সময় হয় কি যে লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে 1 বছর 2 বছর 5 বছরও হয় না, একটা সাইকেল কমপ্লিট করতে হয় অ্যাটলিস্ট। একটা বিজনেস সাইকেল টিপিক্যালি 12-13 বছরও সময় লেগে যায় অনেক সময়। তো আপনি অ্যাটলিস্ট 7 to 8 ইয়ার্সের জন্য যদি না করেন, তাহলে আলটিমেটলি এটা রিটার্নটা কতটুকু হয়, বা আপনার হেফটি রিটার্নটা অনেক সময় নাও পাওয়া যেতে পারে আর কি। এই হচ্ছে বিষয়। তো এমনিতে এখন যে আমাদের রিকভারি, তার উপরে যে ম্যাক্রো ইকোনমিক ধাক্কা আসছে, জি, এবং এমন আশঙ্কা অনেকে করছেন যে যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে ফুয়েল ম্যানেজ করতে না পারি, তো এক তো যে শিল্প কারখানা ছিল আগে থেকেই ধুকছে, জি জি, সাফার করছে আপনার গ্যাসের জন্য, ইলেকট্রিসিটির জন্য, বাট নতুন করে যদি এই সংকট হয়, তো এর মাঝখানে এই যে 26 সালে আপনি স্টক মার্কেটের আউটলুক কি দেখেন, আপনার ফোরকাস্ট কি? আচ্ছা, যুদ্ধ পরিস্থিতি যদি আস্তে আস্তে করে ওভারটাইম উন্নতি হয়, সিজ ফায়ার যদি হয় বা নেগোসিয়েশনের মাধ্যমে এটা সমাপ্তি ঘটে, তাহলে কিছু কালের জন্য আমরা একটা খুব নেতিবাচক কিছু ফেস করব ধরেন। তারপরে আস্তে আস্তে করে এটা নর্মালাইজ হবে, এবং সেটা যদি হয় তাহলে 2026 সালের এন্ডে অ্যাটলিস্ট এখান থেকে 1000-1200 পয়েন্ট রিকভারি সম্ভব। মানে দ্যাট মিনস হচ্ছে প্রায় 6700 পয়েন্ট পর্যন্ত ইন্ডেক্স যেতে পারে আর কি। 1.5 বছরের একটা ফোরকাস্ট আপনি করছিলেন, আচ্ছা। যে ওয়াই 1.5 বছর, ওয়াই নট যে 2 বছর বা 3 বছর? আচ্ছা, 1.5 বছরে করছি কারণ হচ্ছে স্টক মার্কেট হচ্ছে লিডিং ইন্ডিকেটর। তো কোনো ইকোনমিতে যদি মানে কনজিউমার স্পেন্ডিং বাড়া শুরু করে, ইন্টারেস্ট রেট ফল করা শুরু করে, তারপর আপনার প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ বাড়া শুরু করে, এই সমস্ত যে ইকোনমিক ফুয়েল যেগুলো আছে, যেগুলো কেন ইকোনমিটাকে ড্রাইভ করে,
ওগুলো যখন স্টার্ট করা শুরু করবে স্টক মার্কেট আগে রিঅ্যাক্ট করে ফেলবে আর কি। এই কারণে আমি 1.5 বছরের কথাটা বলেছি আর কি, যে এই ক্ষেত্রে হয়তো 1.5 বছরের মধ্যে we may get the index at 7,400 লেভেল। দ্যাট মিনস 27শে জুনের মধ্যে। 27শে জুনের মধ্যে আমি এক্সপেকটেশন রাখি যে 7,400 পয়েন্ট পর্যন্ত যাওয়ার পটেনশিয়ালিটি আছে। সেটা হচ্ছে যে অনগোয়িং ক্রাইসিস যদি খুব বেশি প্রলম্বিত না হয় বা এখান থেকে কোনো ধরনের অ্যাডভার্সিটি আরও বেশি গ্রো না করে, তাহলে মোটামুটি একটা ম্যানেজেবল প্যাটার্নে যদি থাকে তাহলে এই পর্যন্ত আমরা যেতে পারি। 2025 সালে একটা এক্সপেকটেশন বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকগুলোর মধ্যে তারা ফোরকাস্ট করেছিল আমাদের দেশে যে স্টক মার্কেট লাইক 2010-এর লেভেলে আবার ফিরে যাবে। দ্যাট মিনস আচ্ছা, যে 9,000 পয়েন্ট ক্রস করবে। তো সেটি হচ্ছে না কেন, এক আর বা এটার পটেনশিয়াল কতটা? অ্যাকচুয়ালি আমি আসলে অতটা অপটিমিস্টিক না, 10,000 পয়েন্টের কথা বলবো না। 7,500 ইজ ফেয়ার আনাফ। আপনি দেখেন 2010-এর সাথে কোনো কিছু কম্পেয়ার করা ঠিক না আসলে। 2010-এ যেটা হয়েছিল সেটা তো আর এখন হওয়ার সুযোগ নেই। 2010-এ হতো আপনার ব্যাংকগুলোর ডিপোজিটের টাকা পাম্প হয়েছিল মার্কেটে, এটা তো এখন সম্পূর্ণ বন্ধ। তা যেটা হতে পারে মার্কেট ফান্ডামেন্টালস বিবেচনা করে মার্কেটের দৌড় কতটুকু আছে সেটা যাচাই বাছাই করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় না যে খুব সহসা 10,000 ইন্ডেক্স পর্যন্ত আমরা পেতে পারি, তবে গ্র্যাজুয়ালি এটা উন্নতি করতে করতে 7,500 8,000 ইন্ডেক্স পর্যন্ত যেতে পারে আর কি বিষয়টা হচ্ছে। আপনি যে ঐতিহাসিক প্যাটার্নগুলো অবজার্ভ করেন, জি জি, তো খুব কমন একটা প্রশ্ন আমাদের দর্শকরা অনেকে করছেন যে ইউক্রেন যুদ্ধ যেটা 2022-এর এরকম সময়েই 25 হবে 4 বছরের মাথায় আপনার ইরান যুদ্ধ। তো অ্যাজ এ স্টক ইনভেস্টর আমরা দুইটার মধ্যে যে আপনার মিল অমিল কি খুঁজবো? ইউক্রেন যুদ্ধের ইম্প্যাক্টটা ছিল মোর ইনডাইরেক্ট, আর আপনার এখন ইরানের যুদ্ধের ইম্প্যাক্টটা হচ্ছে মোর ডাইরেক্ট। কারণ এখানে বিকজ অফ হরমুজ, কারণ হরমুজ দিয়ে আমাদের হচ্ছে এনার্জি সাপ্লাইগুলো আসে। এখন এনার্জি যদি আপনি ইনপুট না দিতে পারেন ইউ ক্যানট রান দ্য কান্ট্রি, এবং এইটার সেন্সিটিভিটি ইজ ভেরি ভেরি ট্রেমেন্ডাসলি হায়ার দেন দ্য ইউক্রেন ওয়ার। ইউক্রেন ওয়ারের সময় বৈশ্বিক মন্দা ছিল, তারপরে ধরেন ওয়েট এগুলো আমদানিতে অনেক ঝামেলা ছিল। ইউক্রেন ওয়ারটা গ্লোবাল ম্যাক্রোকে নাড়িয়ে দিয়েছিল, এখন সাপ্লাই চেইনকে। আমাদের এখানে সাপ্লাই সাইড একদম শক চলে আসছে আর কি, আপনার হরমুজ প্রণালীটা বন্ধ হওয়ার কারণে মূলত। আর এর মধ্যে স্টক ইনভেস্টরদের জন্য যে তখন ইন্ডেক্সটা ছিল কিন্তু আরো উপরে, যদি আমরা স্মরণ করি যে স্টকগুলো ছিল আরো ওভার ভ্যালুড, আর এখন বিশেষ করে ব্লু চিপগুলো আন্ডার ভ্যালুড। হ্যাঁ, ব্লু চিপের অনেকগুলো কোম্পানি আছে আন্ডার ভ্যালুড পজিশনে আছে, সেগুলো যদি মানুষ একটু ওয়েট করে আস্তে আস্তে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করলে সামনে ভালো একটা রিটার্ন পেতে পারে ইনশাআল্লাহ। তো অনেকে তখন, আর বিশেষ করে যখন ইন্টারেস্ট রেট আরো বাড়বে, ইনফ্লেশন বাড়বে, এই অবস্থায় অনেকে ইকুইটি পোর্টফোলিও থেকে আপনার এক্সপোজার কমিয়েছিল। তো এখন কি আসলে ইকুইটি পোর্টফোলিওতে আপনার ইকুইটি এক্সপোজার কমানোর সময়, নাকি যে ওয়েট এন্ড সি অর যে বাড়ানোর সময়? আমরা খুব একটা ট্রানজিটরি পয়েন্টে আছি, এখান থেকে ট্রানজিশন হচ্ছে, মানে হচ্ছে মানিটারি পলিসি যেটা টাইট মানিটারি পলিসি ছিল এটা এখন আস্তে আস্তে ইজি মানিটারি পলিসিতে যাওয়া উচিত। কারণ হচ্ছে যে আপনি যদি টাইট থেকেই যান আপনার প্রাইভেট সেক্টরে কিন্তু কোনোভাবেই ফুয়েল হবে না। প্রাইভেট সেক্টর ফুয়েল না হলে আপনার পাবলিক রেভিনিউ কমে যাবে, পাবলিক রেভিনিউ কমে গেলে আপনার বাজেট ডেফিসিট বেড়ে যাবে। এটা এখন কথা হচ্ছে যে আপনি চাপতে বেশি চাপতে পারবেন না, এটাকে একসময় আপনাকে রিল্যাক্স করতে হবে। দিস দ্য বিউটি অ্যান্ড আর্ট অফ দ্য সেন্ট্রাল ব্যাংক পলিসি। তো এখন আমি যেটা মনে করি যে একটা সময় পরে সময়টা খুব বেশি দূরে না আমার মনে হয়, ইন্টারেস্ট রেটগুলো কমবে, তারপরে এখানে কিছু এনাফ লিকুইডিটি ক্রিয়েট হবে, ডোমেস্টিক আপনার বড়োয়িং বাড়বে। তবে এখানে একটা সবচেয়ে বড় একটা বিষয় আছে যে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তাদের মিল ফ্যাক্টরি করে বসে আছে, প্রোডাকশনে যেতে পারতেছে না ডিউ টু গ্যাস ক্রাইসিস অর এনার্জি ক্রাইসিস। এই বিষয়গুলো দ্রুত রিজলভ হওয়া দরকার আর কি। এগুলো যদি হয়ে যেতে পারে বা নতুন গভর্নমেন্ট যদি এখানে কোনো ধরনের রিমার্কেবল প্রোগ্রেস দেখাতে পারে তাহলে মানে বুম আমরা এক্সপেক্ট করতে পারি আর কি। আর আমাদের যে ম্যাক্রো, আপনি আলোচনা শুরুতেই বলছিলেন যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট বা আমাদের রিজার্ভ, যে এনার্জি ইম্পোর্ট করতে করতে এগুলো আমরা অনেক পিছিয়ে যাব আবার, এটার আশঙ্কা কতটা? না, খুব বেশি পিছিয়ে যাব কি না এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে একটা ওয়ার হচ্ছে, যুদ্ধটা হচ্ছে, কবে থামবে এই জিনিসটা বলাটা একটু ডিফিকাল্ট। তবে যেটা বলা যায় যে ধরেন আই এম নট এ ওয়ার অ্যানালিস্ট অর এরকম সামথিং লাইক দ্যাট, কিন্তু যেটা বলা যায়
ট্রাম্পের একটা স্টেটমেন্ট তো শুনেছিলেন যে উনি বলতেছেন যে 4 to 5 উইকসের মধ্যে যুদ্ধটা শেষ করে দিতে পারবে ইউএস। ইরানও আবার পাল্টা দিকে বলতেছে যে না, উইল কন্টিনিউ। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে করে আরও 2-3 সপ্তাহ পরে যায় এটার একটা রেজাল্ট কোন দিকে যেতে পারে এটা সম্পর্ক হয়তো বিশ্ববাসী জানতে পারবে আর কি। ইউএসের বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনাকে। জি দর্শক, আমরা বেশ কয়েকটি আসপেক্ট নিয়ে আকরাম ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো যুদ্ধ কোন দিকে যাচ্ছে এর উপর আসলে নির্ভর করছে আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আমাদের জ্বালানি নিরাপত্তা। তো ইনফ্লেশনারি সাইকেল চলে আসতে পারে, আবার এটা মোটামুটি এখনকার লেভেলে মোরলেস কন্টেইন করা এটারও সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে তার কাছ থেকে আমরা যতটুকু শুনতে পেলাম যে ব্লু চিপ স্টকগুলোই হচ্ছে যেগুলো আন্ডার ভ্যালুড। তিনি এটিও বলছিলেন যে ব্লু চিপ অ্যাট দ্য মার্কেট পিক অর অ্যাট দেয়ার পিকস, এটাও আসলে নট ওয়াইজ। তিনি একটা পরিসংখ্যান দিলেন তাদের রয়্যাল ক্যাপিটালের একটা পোর্টফোলিও, যেটা বেসড অন রিসার্চ মোটামুটি 10টার মতো স্টক নিয়ে করেছিলেন। 2015 সালে তারা সেই পোর্টফোলিওটি বিল্ড করেছিলেন। সেটি যে প্রায় 2.5 থেকে 3 গুণের মতো রিটার্ন দিয়েছে। এটি হয়তো এক্সট্রাঅর্ডিনারি গোল্ড রিটার্নের সাথে তুলনা করলে হবে না, আবার গোল্ডের রিটার্ন কিন্তু সবসময় এইভাবে আসেও না। সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।